আসসালামু আলাইকুম। উপন্যাস অবরুদ্ধ নিশীথ পর্ব ৪২। লেখনীতে তেজস্মিতা মুর্তজা। মুরসালিন ও হামজা দুজনেই অনেকক্ষণ কথা বলেনি সেদিন। বাচ্চারা জেগে উঠেছিল, ভয়ে ভয়ে এসে পানি খাচ্ছে কেউ কেউ। খুব পিপাসা তাদের, একটু মুক্তির পিপাসা, মায়ের কোলে ফেরার পিপাসা, দুনিয়ার আলো দেখার পিপাসা। এত পিপাসা থাকা ঠিক না, তবু তারা পিপাসার্থ। হামজা বলল, দলের বহুত লোক জিম্মি তোমাদের কাছে, তাদের হদিস দাও। মুরসালিন চুপ। হামজা নিজেকে দমন করলো, যথাসম্ভব শান্ত স্বরে বলল, একই কথা বলতে বলতে আমি ক্লান্ত হয়ে যাচ্ছি। তুমি হচ্ছ না শুনে শুনে। ফজরের আজান পড়ছে, নামাজ পড়ব। হামজা বেরিয়ে এসেছিল। ওদের হাত পা বাঁধা নয়, কিন্তু সবাই আঘাতপ্রাপ্ত, ক্ষতবিক্ষত। না হলেও ওই অবরুদ্ধ কুঠুরি ছেড়ে বেরোবের উপায় নেই। অজু করে মুরসালিনদের ইমামতিতে এক বদ্ধ দেয়ালের বেষ্টনীতে ফজরের নামাজ আদায় করল সকলেই। নামাজ শেষে অনেকক্ষণ মোনাজাতে হাত তুলে বসে রইল মুরসালিন। ওকে বোঝা যায় না, গায়ে পাঞ্জাবি বা জুব্বা চড়ায় না, পরে জিন্স প্যান্ট, গালে সুন্নতি দাড়ি নেই, নেই কোনো ইসলামী লেবাস। দেখতে উঁচু লম্বা আর্মিদের মতো, শুধু নামাজটা পড়ে। কথাবার্তা স্পষ্ট, বংশ পরম্পরায় একটু ধর্মীয় আচার পেয়েছে বোধ হয়, অথবা অন্য কিছু। জাতীয়তাবাদী দলের নেতাকর্মী আর জামায়াত একই দলের দ্রব্যের মিশ্রণ তো। সেই রাতে মহিলা যখন হারিকেন নিয়ে এসে দাঁড়ালো, জয় দ্রুত সতর্ক করল, চিৎকার করবেন না, আমি সাহায্য চাইতে এসেছি। এরপর দুজনেই চুপ, অবাক হয়ে দেখলো দুজন দুজনকে। লতিফের স্ত্রী আসমা। মহিলা আতঙ্কে জড়িয়ে গেল। জয় ওদেরকে দেশের শেষ সীমান্তে চলে যেতে বলেছিল, নয়তো দেখা হলেই মেরে ফেলবে। ওরা জয়ের থেকে আত্মগোপন করেছে, কিন্তু জেলা ছাড়েনি। আজ কি খোঁজ পেয়ে জয় এসেছে? জয় হাসলো, কথা রাখেননি ভাবি, ভেরি ব্যাড। আসমা কথা বলতে পারে না। জয় বলল, দরজা খোলা রাখুন। সে গাড়িটাকে নিয়ে এসে টিনের ফটক খুলে উঠোনে ঢুকিয়ে রাখলো। উঠানটা ছোট, লতিফ ঘামছে, এখনও ক্রাচে ভর করেও ঠিকমতো হাঁটতে পারে না। সমস্ত সম্পত্তির প্রায়টাই পায়ের চিকিৎসায় খরচা হয়ে গেছে। কবির ও জয় মিলে পলাশকে নামিয়ে বারান্দায় রাখলো। মাটির ঘর, পাটখড়ির বেড়া, পাশে টিনের কাঠের মিল। জয় জিজ্ঞেস করলো, লতিফ ভাই, উড মিল কি আপনার নাকি? লতিফের শরীরটা কাঁপছে, সে কোনো মতো ঘাড় নাড়ল। জয় বলল, আপনার একটা ক্ষমার পথ আছে, মানে আমি কাউকে ফার্স্ট টাইম সেকেন্ড চান্স দেব। আসমা পলাশের অবস্থা দেখে বমি করে ফেলল। এত বিদঘুটে জীবিত লাশ সে দেখেনি আগে। দ্রুত ঘরে চলে গেল, সঙ্গে অন্তুকে নিয়ে গেল টেনে। জয় আমিরের স্ত্রী বলে কথা। জয় বাড়ির সমস্ত আলো নিভিয়ে একদম স্বাভাবিক ও নীরব থাকার আদেশ দিল সবাইকে। আপাতত আগামী ৩-৪ ঘন্টা চুপ থাকতে হবে। পুলিশ রাস্তা দিয়ে যেতে পারে, কিন্তু এই বিরান জায়গায় অথবা কোনো বসতিতেই সার্চ করে দেখবে না, প্রশ্নই ওঠে না। আসমা কিচ্ছু শুনল না, সকলের জন্য রান্না করতে গেল। অন্তু গিয়ে বসলো তার পাশে। বিভিন্ন কথাবার্তা হচ্ছিল। রান্নাঘরটা ভেতরে, অন্তু সাহায্য করছিল। তার আসমাকে ভালো লেগেছে, আসমারও তাকে চরম পছন্দ হয়েছে। অন্তুর ভেতরে শঙ্কা কাটছিল না, তবু সে স্বাভাবিক থাকতে চাইল। আজকাল এসব আর গায়ে লাগে না। জয় রাত 2:30টার দিকে গোসল করে লতিফের একটা লুঙ্গি পরল। কবির রাস্তার পাশে পেশাব করার ভঙ্গি করে আশপাশ দেখে এলো। কোনো অস্বাভাবিকতা নেই। জয়ের উপস্থিত বুদ্ধিতে তার বুক গর্বে ফুলে উঠল, কারণ সে জয়ের মতো চতুর লোকের বিশ্বাসভাজন লোক। পুলিশ কল্পনাও করতে পারবে না ওরা এত কাছে এমন এক বাড়িতে উঠে আরাম করছে। পুলিশ হোক বা সাধারণ লোকও সবসময় এসব ক্ষেত্রে দূরবর্তী চিন্তা করে। লতিফের মেয়ে জেগে উঠে জয়কে চিনতে সময় নিল। সে হাসপাতালে সেই ক্ষণ ভুলেনি। জয়কে বলল, এই তুমি আমাকে মদার খেলা দেখাতে চাইছিলে না, এখন দেখাও। জয় বলল, তোমার আব্বু বোধহয় সেই খেলাটা পছন্দ করবে না আম্মা। কেন করবে না? আব্বু আমাকে খেলতে দেয়, কিন্তু বলে না, দেখাও। জয় লতিফকে বলল, ভাই, মেয়ে পিস্তলের খেলা দেখতে চাই, বাপ হিসেবে প্রাণটা উৎসর্গ করতেই পারেন। বাচ্চা মানুষের আবদার ফেলা ঠিক না। তারপরেই মনে পড়ল তার কাছে এক্সট্রা বুলেট নেই, ম্যাগাজিন খালি, কিন্তু এই দুর্বলতা তো প্রকাশ করা যাবে না। পিস্তল হতে পারে মানুষের সবচেয়ে বিশ্বস্ত ও কার্যকর সঙ্গী, হোক তার ভেতর ফাঁপা, দেখলেই লোক ডরায়। রাত 3:30টার পর পলাশকে কাঠের মিলে নেওয়া হলো। পলাশের শ্বাস পড়ছে ধীরে ধীরে।
লতিফ ঠকঠক করে কাঁপছে, তার চোখে মুখে নিদারুণ আতঙ্ক। জয় যা করতে চাইছে তা সুস্থ মানুষ দেখতে পারে না। সেদিন শেষ রাতের দিকে লতিফের কাঠের মিলের উড ওয়ার্কিং সারফেস মেশিন চালু করা হলো, যা দিয়ে শত শত বছরের হাতির মতো মোটা মোটা গাছ এক নিমিষে ফালাফালা করে ফেলা হয়। পলাশকে সেই মেশিনের ওপর শোয়ানো হলো, হাত পা বাঁধা। জয় অপেক্ষা করলো ওর চোখে মুখে মৃত্যুর করুণ সেই অসহায় ভয়টা ফুটে ওঠার। পলাশ তো পাগল, তবু বোধহয় মৃত্যু বিষয়টা এমন যাকে তাকে গ্রাস করে তার অন্ধকার গর্ভে। পলাশের চোখের সেই কাতরানি জয়কে খুব শান্তি দিচ্ছিল। পলাশের দেহটা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিল জ্বলন্ত ব্লেডের দিকে। চিচি শব্দ হচ্ছে। কবির ও লতিফ বেরিয়ে গেল। সারা মেঝেতে ত্রিপল বিছিয়ে দেওয়া হয়েছে। রক্ত আটকে থাকতে পারে এমন সব যন্ত্র সরিয়ে নেওয়া হলো। পলাশ সেই চলন্ত উডকাটার ব্লেডের দিকে চেয়ে দেখল, সাথে সাথে চোখটা বন্ধ করলো। হাত দুটো থেতলানো কিমা, হাড়ের সন্ধি নেই, ঝুলছে। সেই যন্ত্রণা ভুলে গেল সে। তার বাঁচতে ইচ্ছে করছে না, তবে অদ্ভুত এক ভয় গ্রাস করেছে। তার এত ক্ষমতা, এত বড়াই। পলাশ নামে মানুষ থরথরিয়ে উঠেছে। এই তো কদিন আগের কথা। সে মানুষের বসত, জমি, ব্যবসার পয়সা, বউ, সন্তান, মেয়ে, দেশের সম্পদ কিছুই ছাড়েনি। মানুষ এভাবেই কাতরেছে। কত লোকই যে এই জীবনে তার নোংরা পা দুটো জড়িয়ে ধরে হু হু করে কেঁদেছে। কেউ প্রাণ ভিক্ষা চেয়েছে, কেউ বা বলেছে আর মারবেন না, আর মারবেন না, ওরে আল্লাহ। পলাশ সেই সব আহাজারি শুনতে পাচ্ছিল। রূপকথার চিৎকারও কানে এলো। কি আশ্চর্য, কত মেয়ে হাত জোর করে সম্মান প্রার্থনা করেছে, তার খারাপ লাগেনি। মানুষ ভাতের চাল কেনার পয়সাটুকুও তার হাতে সঁপে দিয়েছে জানের ভয়ে। তারপর নিশ্চয়ই না খেয়ে থেকেছে। সামান্য মুদির দোকানিকেও যে ছাড়েনি পলাশ। মৃত্যুর ভয় এত তাদের? বোকা ওরা। ওরা কি জানে ওদের চেয়ে পলাশেরা কত কঠিন শাস্তির ভোগ করে বিদায় হয়? তা জানলে ওরা ভয় পেত কি? সবচেয়ে বড় আশ্চর্য হলো পলাশ, সে সেই সব লোকের হাতে মরছে না। না, তারা তাদের শাস্তি দিচ্ছে না। আজব ব্যাপার। তার কালা জয়, জয় আমির, যার নিজের পাপেরই অন্ত নেই, আর সে আবার শাস্তিকে ভয় পায় না। প্রথমে পলাশের কোমর সমান দুই ভাগ হয়ে গেল। এক ভাগ দুটো পা ও কোমর, অপর ভাগ পেট থেকে মাথা। গোসল করে বিশেষ লাভ হলো না। ফোয়ার মতো রক্ত ছুটছে চারিদিকে। জয়ের গোটা দেহ ভিজে উঠল পলাশের রক্তে। উপরের ধরটাকে ঘুরিয়ে মেশিনের ব্লেডের নিচে দিল। ছোট ছোট টুকরো হলে বহন করার সুবিধা হবে। তার শুধু মাথা চাই, বাকিটা অপ্রয়োজনীয়। হাত দুটো ও মাথা সহ মোট 4 টুকরো হলো। বাকি টুকরোগুলো বিশাল এক পলিথিনে ভরে তার উপর সালার বস্তায় ভরল। মাথাটা আলাদা করে আরেক বস্তায় ভরে লতিফকে ডাকলো। হামজাকে কল করলো, লোক দরকার। এরকম ভয়ানক কাজ কারা করতে পারে তাদের যেন পাঠাই। চর্বি, রক্ত, মাংসের টুকরো, শরীরের কত রকমের কি রক্তের সাথে মিশে মেশিনে পড়ে আছে। মেশিনটা খুলে ফেলে দিতে হবে। ত্রিপল উঠিয়ে ফেললো। গোটা ঘর পরিষ্কার। ত্রিপলটাও ভাটার পুকুরে ধুয়ে আনলো কবির। অন্ধকার থাকতে থাকতে সব করলে ভালো। তা বোধহয় হবে না। হামজা এখন লোক পাঠাবে না, সেটা ঝুঁকিপূর্ণ। পরদিন সকালে নিজেই বেরিয়ে গিয়ে কোত্থেকে যেন বড় বড় ইলিশ কিনে আনলো জয়। ইলিশ মাছ তার জন্মের দুর্বলতা। লেজ ভর্তা, ইলিশ মাছ ভাজা, সেটাকে জ্বালিয়ে খাওয়া অথবা যে কোনো পদে তার না নেই। ইলিশ মাছ খেতে খেতে তার নিজেকে খাঁটি বাঙালি মনে হয়। খাওয়া দাওয়া করে অন্তু কবিরকে নিয়ে বেরিয়ে পড়ল জয়। বাকিটা হামজা সামলাবি। কবিরকে দিয়ে একটা ভালো অ্যামাউন্ট লতিফকে দিলেই সে খুশি। রাজনীতি ছেড়েছে দায়ে পড়ি। ভেতরে সেই ছোট লোকই তো যায়নি। গাড়ি উল্টো দিক থেকে ঘুরিয়ে দ্রুত পৌঁছানোর ব্যবস্থা করলো। যখন তখন পুলিশ বাড়িতে হানা দেবে তাদের। সন্দেহের তালিকার সবচেয়ে আগে হামজা পাটোয়ারি ও জয় আমিরের নাম থাকবে। স্বাভাবিক। বাড়িতে এসে না পেলে আইনের লোক দুয়ে দুয়ে 4 মিলিয়ে নেবে। ড্রাইভিং করতে করতে জয় গান ধরল। আমি যত চাই আমার মন রে বোঝাইতে, মন আমার চাই রঙের ঘোড়া দৌড়াইতে। ও পাগল মন রে, মন কেন এত কথা বলে। লতিফের লুঙ্গি প্রিন্টের, তার বিরক্ত লাগছিল। লুঙ্গি হবে সাদা, এসব প্রিন্ট কেন? কাস্টডিতে বসে রূপকথার ভীষণ গরম লাগছিল। মাথার ওপরে স্পটলাইট জ্বলছে, তাতে অস্বস্তি বাড়ছিল। খানিক বাদে দুজন কর্মকর্তা এলো, পানির গ্লাস এগিয়ে দিল। রূপকথার পিপাসা নেই।
সে কক্ষের চেয়ারের টেবিলের মতো নির্লিপ্ত। অফিসার জহিরুল আলমগীর জিজ্ঞেস করলেন, আপনার স্বামী এখন কোথায়? আমি জানি না। খুব কমন একটা জবাব। কানে পচন ধরেছে এই শব্দ দুটো শুনে শুনে। নতুন কিছু বলুন। রূপকথা বলল, আমি জানি না। কথাটি নতুন আর কিভাবে বলা যায় সেটা জানা নেই। জানা থাকলেও আপাতত মাথায় আসছে না। খুব পেরেশানির মধ্যে আছেন? জি না। পেরেশানি কি? ভালোই তো লাগছে। ভালোই লাগছে? লাগছে। লাগবে না বেশিক্ষণ। আর কিছুক্ষণ জানি না বলতে থাকলে খারাপ লাগার কাছে নিয়ে যাব। রূপকথা চুপচাপ। জহিরুল বলল, পানিটা খেয়ে নিন, ভালো লাগবে। আমার খারাপ লাগছে না। কিছুক্ষণ ভ্রু কুঁচকে তাকিয়ে রইল জহিরুল। খানিক বাদে কক্ষে আরও কয়েকজন কর্মকর্তা এলেন, সাথে একজন মহিলা কনস্টেবলও। রূপকথার নির্বিকার দুর্বোধ্য মুখখানাও সুন্দর। শাড়ির আঁচলটা চেয়ার ছেড়ে মেঝেতে লুটুপুটি খাচ্ছে। আমাদের কাছে খবর আছে, কুখ্যাত সন্ত্রাসী পলাশ আজগর নিজের তৃতীয় আবাসে আমাদের দুটো অফিসারকে খুন করে পালিয়েছে। এরপর গাঙের পাড়ের বাড়িতে গিয়ে উঠেছিল। আর সেখানে আপনি আগে থেকে ছিলেন। জি, খবরটা ঠিক। আর আপনি বলছেন আপনি জানেন না। আমরা কি বোকামির ফাঁদ খুলে বসে আছি? ভালো কথায় জীবনেও আপনারা মুখ খোলেন না, তখন কেলানি দিতে হয়। আর লোকে বদনাম করে ডিপার্টমেন্টের। আপনি ওখানে উপস্থিত ছিলেন আর আপনি জানেন না? হ্যাঁ, যতক্ষণ সে ওই বাড়িতে ছিল ততক্ষণ জানতাম। এরপর ও বাড়ি থেকে যখন পালালো তখন তো আমাকে বলে যায়নি, সঙ্গেও নিয়ে যায়নি। আপনারা আমাকে ওই বাড়িতে একা পেয়েছিলেন। একা পাইনি ম্যাডাম, আশপাশ থেকে কয়েকটা ছোকরাদেরও সাথে সাসপেক্ট করা হয়েছে। তাদের পরেই ধরি। আগে আপনারা জন্মের বাটপারি করে নেন। বাড়িতে আমি ছিলাম। ছোকরাদের হিসাব আমার কাছে নেই অফিসার। তা ছিলেন। তার মানে এই নয় যে আপনাকে বলে যায়নি, ঘরের বউকে বলে যায়নি। রূপকথা হাসল, অবর্ণনীয় হাসির রেখা। উপস্থিত কর্মকর্তারা একে অপরের দিকে তাকালো রূপকথার সেই হাসিতে। পলাশ আজগর এত বড় কুখ্যাত সন্ত্রাসী, তার মাথা খারাপ তো থাকার কথা না। সে এটুকু নিশ্চয়ই জানে, যত আপনই হোক পুলিশের মার খেলে সবাই সত্যি কথা গড়গড় করে বলে দেয়। আমাকে বলার হলে আমাকে সঙ্গেও নিত। সকলে কিছুক্ষণ চুপ করে রইল। জহিরুল খুব তীক্ষ্ণ সন্দেহহীন চোখে চেয়ে রইল। আপনি খুব শেয়ানা মহিলা। যুক্তির মার প্যাচে পুলিশকে ঘোল খাওয়াতে চাচ্ছেন, হ্যাঁ? খুব উগ্র হয়ে উঠল অফিসার। রূপকথা চুপচাপ। জহিরুল ছোট দুটো অফিসারকে আদেশ করল, রিমুভ হার টু রিমান্ড। রূপকথা নির্দ্বিধায় চুপচাপ সাথে চলল। তার চলনে উদ্বেগ নেই, ভয় নেই, চিন্তা নেই। মুখে কঠোর নির্লিপ্ততা। চোখ দুটো ভীষণ জ্বলছে। জীবনের গড় মিলে হিসেবগুলো সামনে আসছে। মাথাটা ফাঁকা ফাঁকা। রূপকথা তাকালো, একটা দীর্ঘশ্বাস ফেলল। পরাগ হাসল সামান্য। ভালো আছিস? পরাগের হাতে ব্যান্ডেজের ওপর হাত করার পরানো হয়েছে। রূপকথাও হাসল, ভালোই তো। দুজনকে দুদিকে নিয়ে চলে গেল কর্মকর্তারা। পরাগ একবার পেছনে ফিরে রূপকথার নিঃশব্দ চলন দেখল। শাড়ির আঁচল মেঝের ওপর ছেঁচড়ে যাচ্ছে। ধীর পায়ে হাঁটি হাঁটি এগিয়ে যাচ্ছে রূপকথা। সে রাজন আজগরকে কত নিষেধ করেছিল রূপকে পলাশের ঘরে বিয়ে না দিতে। জয়দের আসনের এমপি সাহেবের ভাগ্নে বাপ্পি মণ্ডল, বিরাট নেতা। সে এলো বড় ঘরে। হামজা বিরক্ত হয়ে গেছে। হামজার বিরক্তি মানে আস্তে করে খালাস করে দেয়া, কখন জানি মেরে টেরে ফেলে। কিন্তু হুট করে মেরে ফেললে স্বীকারোক্তি কে দেবে? হামজা জিজ্ঞেস করে, তুমি হেফাজতে জামায়াতের সমর্থক মুরসালিন? আমি কিছুতেই খাঁটি নই ভাই। আমি শুধু আপনাদের সমর্থক নই, আর এটা খাঁটি। হামজা হাসল। 2013 সেই রাজধানীর আন্দোলনে ছিলে না তুমি? আমি ছিলাম না, মুস্তাকিন ভাই ছিল। জানেন তো, মুস্তাকিন ভাই হাফেজে কোরআন আর ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল। আমি তো বেদুইন। আমি ওসব আন্দোলনে থাকবো কেন? আজ যা করছো সেটা কি? ও, এই বাচ্চাদের জন্য কি করছি? অনেক কিছুই তো করছো, ক্লান্ত স্বরে বলল হামজা। করলেও সেটা ওরা কাউমি মাদ্রাসার ছাত্র অথবা জামায়াতের অন্তর্ভুক্ত বলে নয়। ওদের জায়গায় যে কোনো বাচ্চারা থাকলেও আমার ব্যবহারে পরিবর্তন হতো না। তাছাড়া ওরা কোনো দলের সাথে সংযুক্ত নয়, অন্তত এই বয়সে। কেউ সাবালক নয় এখানকার। আপনারা জুলুম করছেন। কি করছি? মুরসালিন চুপ রইল।
বাপ্পি মুখ খুলল। জুলুম এখনো করিনি মুরসালিন, করব। বিরোধী দলের অ্যাক্টিভ নেতাকর্মী তুমি, তাতে কি? রাজনীতিতে কি বিরোধী দল থাকে না? নাকি আপনারা একচ্ছত্র অধিপতিত্ব চান? না, তা চাই না। তাহলে তো হলোই। তোমরা জঙ্গিবাদদের সাথে হাত মিলাইছো, সে তো আপনারাও কত দলের সাথে মহাজোট করে ক্ষমতায় এসেছেন, আর এবার নির্বাচন ছাড়াই। এটাকে কিভাবে দেখেন? বাপ্পির মুখ লাল হয়ে উঠল। কষে এক ঘুষি মারল মুরসালিনের মুখে। ফাটা ঠোঁটে শুকনো ক্ষত তাজা হয়ে রক্ত বেরিয়ে এলো। মুরসালিন আলতো হাসে। সত্যি কথা নিতে পারেন না, এটা আপনাদের দলের সবচেয়ে বড় সংক্রামক ব্যাধি। সত্যি কথা কইতে গেলেই কারাবাস, খুন, গুম, মিথ্যা মামলায় ক্ষমতাচ্যুতি। খারাপই লাগে আপনাদের অবস্থা দেখলে। আর কে ঠেকায়? বৃষ্টির মতো মার পড়ল মুরসালিনের গালে। তখন মুরসালিনের হাত পা বাঁধা, রক্তাক্ত হয়ে উঠল গোটা মুখটা। দাঁত নড়ে গিয়ে মাড়ি থেকে রক্ত পড়ছে। হামজা থামালো। পাগলামি করিস না বাপ্পি, কিছুই হবে না এতে। বড়জোর জ্ঞান হারাবে, সময় নষ্ট হবে, কথা বলতে থাক। বাপ্পি বকে উঠল, খানকি মাগির চ্যাংড়া, তোরা মারস নাই আমাগরে? আমাদের ছেলেরা তোদের হাতে জখম হয়, খুন হয়, শোরের বাচ্চা, সেসব হিসেব রাখে না মাগির পুত। মুরসালিন রক্তাক্ত মুখে চমৎকার হাসি, দেখতে অদ্ভুত লাগে। বলে এক পীর আর তার মুরিদ একবার ডালিম খাচ্ছিল। দেখা গেল মুরিদের সামনে ডালিমের অনেক বীজ জড়ো হয়েছে। পীর ঠাট্টা করে বলল, ওহে বৎস, এত ক্ষুধা তোমার, এতটা ডালিম খেয়েছো? মুরিদ তাকিয়ে দেখল তার পীরের সামনে কোনো বীজ পড়ে নেই। মুরিদ হেসে বলল, হুজুর, আমি ডালিম খেয়ে তাও বীজ রেখেছি। আপনি তো বীজও ফেলেননি যে গুণে দেখা যাবে কতটা ডালিম খেলেন। ক্ষুধা কি হুজুর আমার বেশি? মুরসালিন হাসল। আপনি কি বুঝতে পারছেন আমার কথা? আমাদের ছেলেরা যখন অত্যাচারিত হয়ে মরে আপনাদের হাতে, তখন ওদের মরদেহর হদিসটুকুও পাওয়া যায় না যে গুণে দেখব কতগুলো মরল। অথবা তা দেখিয়ে আইনের কাছে বিচার চাইব বা মানুষের কাছে সিম্প্যাথি। কিন্তু আমরা মরলে তার এক একটা খামচিও দেশবাসীকে দেখিয়ে সমর্থন কামাচ্ছেন। কথা শেষ না করে হাসল মুরসালিন। লুঙ্গির নিচে একটা আন্ডারপ্যান্ট পরা দরকার, কিন্তু জয় আমির জীবনে আন্ডারপ্যান্ট কিনেনি। হামজা থাকতে সে আন্ডারপ্যান্ট কিনবে কেন? রাতে 12:30টার মতো বাজে। হামজা কিছু কাগজপত্র দেখছিল। কোয়েল পাশে বসে এটা ওটা নাড়ছে আর ঝগড়া করছে হামজার সাথে। আজকাল হামজা তাকে বেশ সময় দেয়। হামজার সাথে কোয়েলের মিষ্টি সম্পর্ক ছিল, তেতো সম্পর্ক ছিল জয়ের সাথে। বলাই বাহুল্য, জয়ের সাথে মিষ্টি সম্পর্ক গড়া যায় না। সাহেব, হামজা মাথা না তুলে বলল, আপনার জায়গাটা খোলেন তো ভাই, তাড়াতাড়ি করেন। হামজা গম্ভীর মুখে তাকালো। মাল খেয়েছিস? তার তোর কেটে গেছে মাথার? তার কাটা ঠিক, তবে মাল খাই নাই, ফিরে এসে খাবো। এখন খালি আপনার জায়গাটা দরকার, ধার দেন, ফিরে এসে ফেরত দিচ্ছি। হামজা ধূপ করে একটা লাথি মারল ঠ্যাঙের উপর। ল্যাং খেয়ে পড়ে গিয়ে আবার উঠে জয় তাড়া দিল, খোলো ভাই, জলদি খোলো। লুঙ্গির নিচে জায়গা না পড়লে বেজ্জতি হবার চান্স থাকে রাস্তাঘাটে। কোয়েল বলল, তুমি কোথায় যাবে জয়? সেদিন আমাকে নাওনি, আমি যাব, কবরে যাব, চল যাই, মিডনাইট ডেটিং সেরে আসি। কবরে কি দোলনা আছে? আমি দোলনায় উঠব। আছে, সেই সাথে তোর আব্বাও আছে, সকাল বিকাল দুলতেছে ওইখানে। চল বেমান, সাক্ষাৎ করে চা পানি খেয়ে আসি, মজ্জাই মজা ওইখানে। কোয়েল কান্না জুড়ে দিল। সে কবরে যাবে, বাবার সাথে দেখা করতে যাবে। তুলি এসে ঝাড়া মেরে মেয়েকে নিয়ে বলল, বেলেহাস কেন তুই এত? ধর্ম আর সৃষ্টিকর্তাকে একটু ভয় কর। জয় মুখ বিকৃত করল। সৃষ্টিকর্তা? কিসের সৃষ্টিকর্তা? আমার তো কোনো সৃষ্টিকর্তা নেই। দেয়ার ইজ নো গড, ফাকিং অনলি আই অ্যাম মাই ওন গড অ্যান্ড ক্রিয়েটর, আদারওয়াইজ নো ওয়ান ইন দ্য স্কাই। তুলি গর্জে উঠল, চুপ নাস্তিক, বাজে কথা না বলে বের হতো। তোর কথা শুনলে গা জ্বলে আমার। তোর মতো শয়তানের আবার সৃষ্টিকর্তা কি? তুই তো বহিষ্কৃত। জয় হো হো করে হাসল। তুলি দাঁত খিচিয়ে বলল, তোর সৃষ্টিকর্তা নেই না? তোদের থাকলে থাকবে হয়তো, কিন্তু মূলত ওসব কিছুই থিওরিটিক্যাল আর প্র্যাকটিক্যাল কোনোভাবেই নেই, নয়তো মানুষ এত ডাকে। হাহা করে হাসল। নো হ্যাজ এনি রিলিজিয়ন অর ক্রিয়েটর ইন দ্য হোল ইউনিভার্স, সুইটহার্ট।
ওসব আল্লা বিল্লা কিছু হয় না। চুপ কর জয়। এই, যদি তোর সৃষ্টিকর্তা না থাকে তোকে পয়দা কে করেছে? নিজে নিজে এত বড় দামড়া শয়তান হয়েছিস? তুই নিজে নিজেই জন্মেছিস? জয় হাসলো। হুম, বাপ, তুই তো রেগে যাচ্ছিস। আমাকে জন্মেছে আমার বাপ মা, এ পর্যন্ত ওদের দায় শেষ। এরপর বাকিটা তোর ওই পয়দা বল আর এত বড় দামড়া হওয়া বল। ওটার ক্রেডিট আমার চাই, আমার আমার জয় আমিরের। তুই নাস্তিক হয়ে কি পেয়েছিস? কি আছে তোর? অন্তত ধর্মবিশ্বাসটুকু রাখতে জীবনে ফাটাবাস। তোরা আস্তিক হয়ে কারবার লাড়ছিস, তোর কি আছে? তুই নাস্তিক হয়েও তো কিছু পাসনি। আমার বিশ্বাসও নাই, পাওনাও নাই। সিম্পল হিসেব বোঝো না শালির মেয়ে? অথচ তোরা বিশ্বাস রেখেও পাস না কিছু তোদের সেই আল্লাহর কাছে। এটা দুঃখজনক। আমি কারো উপাসনা করি না এবং কারো কাছে আবেদনও না, কোনো কিছুর জন্যই না। জয় আমির ইজ দ্য আলটিমেট। তুলির আগে কিছু বলতে পারল না। জয় হাসলো। হি হ্যাজ নো উইনার, হি ইজ দ্য উইনার ডেয়ার। তুলি মানসিক অবস্থা কেমন যেন হয়ে গেছে। দিনের পর দিন বোবার মতো চুপ থাকি, আর যদি কিছু বলেও সেটাতে শুধু ক্ষিপ্ততা ছাড়া কিছু থাকে না। মানসিক বিপর্যস্ত হয়ে গেছে পুরো। রিমি কতদিন ওকে তাহাজ্জুদ নামাজ পড়ে কাঁদতে দেখেছে সেসবের পর। তুলি আবার চিৎকার করে কিছু বলতে যাচ্ছিল। হামজা দারাজ গলায় ধমকে উঠল। পুরো বাড়ি ঠিক ঝড়ের আগের নীরবতার মতো থমকে উঠল। রিমি দৌড়ে বেরিয়ে এলো। অন্তু ঘরের দরজায় দাঁড়ালো। সিঁড়িঘর থেকে কবির ভেতরে এসে দাঁড়ালো। তুলি পা ঝাড়া মেরে মেয়েকে নিয়ে রুমে চলে গেল। জয় দীর্ঘশ্বাস ফেলল। ভাবি, একটা ফ্রেশ জাইঙ্গা এনে দেন তো। শালা জাইঙ্গা ধার করতে এসে কেলেঙ্কারি হয়ে গেল। লুঙ্গি নিচে আন্ডার প্যান্টটা পরল। এগিয়ে এসে অন্তুকে দেখে ভ্রু কুচকে মাথা থেকে পা দেখল। এরপর বলল, হোয়াট হ্যাপেনিং সিস্টার? এমনি তয়ার হয়ে খাড়াইয়া আসো কে? আবুর কবর জিয়ারত করতে যাব। হামজা এসে দাঁড়ালো। জয়, তুই কবিরকে নিয়ে বেরিয়ে যা। অন্তু গলায় জোর দিয়ে বলল, আমি যাব। হামজা শান্ত স্বরে জয়কে বলল, যা যা, দেরি হচ্ছে তোদের। মেয়র সাহেব। হামজা তাকালো। অন্তু শান্ত স্বরে বলল, আমি আব্বুর কবর জিয়ারত করতে যাব। হামজা এক ভ্রু উঁচায়, ঘাড়টা কাত করে। ওরা কবরস্থানে যাচ্ছে? হ্যাঁ মেয়র সাহেব, ওরা কবরস্থানে যাচ্ছে। গলাটা ভরাট হয়ে এলো হামজার। তাতে কি? কিছু না তো, আমি সঙ্গে যেতে চাই। হামজা হাসল। আমি চাই না। অন্তু আগের চেয়ে নিচু গলায় বলল, আর এজন্য হলেও আমি চাই মেয়র সাহেব। অন্তত পলাশ আজগরের ধরহীন মাথাটা দাফন হবার সময় সেই স্থানের খুব কাছাকাছি থাকার জন্য হলেও যেতে চাই। ওর শেষকৃত্যের সহযাত্রী হতে চাই। আবদারটুকু পালন করুন মেয়র সাহেব। আপনি তো জনদরদি সেবক। দুজনে দুর্বোধ্য এক দৃষ্টি বিনিময় হলো। সেই দুই জোড়া চোখে আগুন জ্বলছে, ভিন্ন সেই আগুনের জ্বালানি। কারোটা কাঠখড়ি, কারোটা পেট্রোলিয়াম, কারোটা প্রজ্জ্বল, কারোটা দহন। সেই আগুন চোখে চেয়ে হামজা যখন আত্মহেসে আত্মসমর্পণের ভঙ্গি করল, দেখতে ভয়াবহ লাগলো। অন্ততা অগ্রাহ্য করে মাথার চওড়া ওড়নাখানি কপাল অবধি টেনে নিয়ে বেরিয়ে গেল জয়ের পেছনে। পলাশের মাথাটার পচন ধরেছিল। গরমের কাল, তার ওপর বস্তায় বাঁধা ছিল একদিন। খাদেম দাঁড়িয়ে কাঁপছে। ছোট্ট একটা শাবল দিয়ে মাটি খুঁড়ছে জয় তরুর কবরের পাশে। কবির বস্তা হাতে দাঁড়িয়ে। অন্তু ফটকের বাইরে দাঁড়িয়ে সেদিন আব্বুর জন্য দোয়া করেছিল, কিন্তু কাঁদেনি। আব্বুর সাথে কথা বলল, তবু কাঁদল না। আব্বুর কবরটা ডান পাশের সারিতে, তরুটা অপর পাশে। সেই কবরের ডান পাশে জয় পলাশের মাথাটা পুতল। অন্তুর আব্বুটা নেই। ডাক্তার বলেছিলেন পলাশ যেভাবে থেতলে মেরেছিল আমজাদ সাহেবকে, তাতে করে পরে সেসব দূষিত রক্ত জমে টিউমার এবং তা থেকে ক্যান্সার হবার প্রবল সম্ভাবনা রয়েছে। অন্তু খেয়াল করলো তার যন্ত্রণা হচ্ছে না। কবরের ফটক ধরে তীক্ষ্ণ চোখে চেয়ে দেখল জয়ের দক্ষ হাতের দাফন কার্য। অন্তুর মা কাছে নেই, ভাবি অন্তঃসত্ত্বা। সে পড়ে আছে এক কারাগারে। সে যতই গালিবাজি করুক, সে আছে খুখার অধিপতিদের হাতের থাবার নিচে। তবু অন্তুর কোনো দুঃখ নেই, একটুও কষ্ট লাগছে না। জয় সারা দেহে মাটি মেখে এসে দাঁড়ালো। অন্তু কাঁদছে না, তার মুখে এক ফোঁটা কাতরতা নেই। জলজল করছে মুখখানি। এখনও চেয়ে আছে পলাশের মাথার কবরের দিকে। জয় ডাকলো, ঘরোয়ালি। অন্তু তাকালো।
কাজ শেষ? যাব আমরা? থাকবে নাকি? বেশ তো লাগছে। জয় হাসলো, অথচ তার খেয়াল অন্তুর নির্লিপ্ত মুখটার দিকে। তাতে সন্তোষপর্ণে ফুটে আছে অদ্ভুত হাসি। এই অন্তু কেমন যেন। শুধু প্রতিবাদী অন্তু বোধহয় সরল ছিল। সেই প্রতিবাদের সাথে এখন কি যুক্ত হয়েছে? আগেরবারও এখানে এসে অন্তু পাগলের মতো কেঁদেছে। ফটকের বাইরে বিশাল পুকুর, তরতরে পানি, আকাশে চাঁদ নেই, কালো হয়ে আছে। দুজন গিয়ে পুকুর পাড়ে বসলো। কবিরকে জয় বলল, বাড়ি গিয়ে কড়কড়া একটা ঘুম দে যা। আপনাকে রেখে কেমনি? ওরে শালা, শোন কবির, ইমানদাররা পেছন মারা খায় মনে রাখিস। কবির হাসে। একটু দূরে দাঁড়িয়ে সিগারেট ধরিয়ে তাকিয়ে থাকে ওদের দিকে। অসীম দূরত্ব দুজনের মাঝে। এই দূরত্বের অস্তিত্ব অদৃশ্যে, আর এই যে দৃশ্যমান নৈকট্য তা অস্তিত্বহীন। চেয়ারের সাথে মাথাটা হেলে পড়েছিল রূপকথার। মহিলা কনস্টেবল এসে থুতনি চিপকে ধরে সোজা করে দিলে আবারও পড়ে গেল। চুলের কয়েক গাছি উঠিয়ে নেওয়া হয়েছে। ডান হাতের 3টে ও বাঁ হাতের 2টো নখ উপড়ে ফেলা হয়েছে। রড দিয়ে পেটানো হয়েছে। অকথ্য গালিগালাজও করা হয়েছে। সেসব শুনলে কোনো সুস্থ মানুষ চুপ থাকতে পারে না। রূপকথা আরাম করে শুনছে সেসব। মামলাটা যা তা নয়। শীর্ষ সন্ত্রাস পলাশ আসগরের স্ত্রী। এত মার খেয়েও মুখ খোলার নাম নেই। পাথরের মূর্তির মতো চুপ থাকে। পুলিশগুলো অবাক হয়ে গেল। মেয়ে মানুষ এমন হয় না। প্রতিটা আঘাতে রূপকথা চোখ বুজে ফেলে। দেখে মনে হয় যেন কিছু অনুভব করছে, কিছু মেলাচ্ছে। রূপকথা পলাশের করা আঘাতের সাথে পুলিশের আঘাতগুলো তুলনা করেছে। এখনও অবশ্য বুঝতে পারছে না কোনটা যন্ত্রণাদায়ক বেশি। তার মনে হচ্ছে পলাশেরটা, কারণ পলাশ আঘাত করলে সে চিৎকার করত, কাঁদত, পলাশের কাছে মুক্তিভিক্ষা চাইতো। পুলিশ মারছে, তার চেঁচাতে বা কাঁদতে ইচ্ছে করছে না। অলস লাগছে খুব। আঘাতগুলো বিশেষ কিছু লাগছে না। অন্তু একবার বলেছিল, আমজাদ সাহেব বলেন ব্যথার ওপর ব্যথা দিলে আর ব্যথা লাগে না। ব্যথাহীন হবার শর্ত হলো ক্রমাগত ব্যথা পেতে থাকা ততক্ষণ, যতক্ষণ না ব্যথাটা আর ব্যথার মতো অনুভব না হয়। তার কি আবার তাই হলো? সে ব্যথাহীন হয়ে গেছে। আশ্চর্য আরেকটা বিষয় আছে, তার মৃত্যুদণ্ডও হতে পারে রাজন আজগরের কন্যা হওয়ার খাতিরে। কারণ বাংলাদেশের আইন সক্রিয় হয় পাপীর ধ্বংসের পর। যতদিন পাপী পাপ করতে পারে করুক না, দোষ কি? শুধু শুধু পাকড়াও করে পরিশ্রম করা আর শরীরের ক্যালোরি খরচা। এটা বাংলার আইনের বিধান। যখন পাপী মরে যায় অথবা দুর্বল হয়ে পড়ে, তখন তার পাপের মাল বাজেয়াপ্ত করা থেকে শুরু করে সব রকম আইনি পদক্ষেপ নেওয়া শুরু। সহ হিসেবে রূপকথার এখন ফাঁসি হতে পারে। রাজন আজগরের সম্পত্তি ও কালো ধান্দা সবটা নিয়ে চরম তোলপাড় তদন্ত শুরু হয়েছে। রূপকথার মৃত্যুকে ভয় লাগছে না। সে শুধু সময় কাটাতে চাইছে, যাতে ততটা সময় জয় পলাশকে ফুরিয়ে সবটা কাটিয়ে উঠতে সুযোগ পায়। চেয়ারের একদম ওপরে স্পটলাইট। অফিসার বাড়ির সামনে এসে বসলেন, যেখানে অন্ধকার। রূপকথার ব্লাউজের হাতাটা ফিরে গেছে। ফর্সা দেহে চামড়ার নিচে রক্ত জমাট বাঁধা কোথাও, তো কোথাও চামড়া ফেটে রক্ত বেরিয়ে শুকিয়েও গেছে। সেই রক্তাক্ত খোলা দেহের দিকে বারিক লালসার চোখে চেয়ে রইল। মুখটা বিশ্রীভাবে আঘাতপ্রাপ্ত, তবু সুন্দরী তো রূপকথা। বারিকের ভেতরে তোলপাড় শুরু হলো। এটা পাপ নয়। রিমান্ডের 3rd ডিগ্রি টর্চারে নারী কয়েদিদের ধর্ষণের নজিরও আছে। ওসব কোনো ব্যাপার না, সব জায়েজ। বারিকের আদেশে লোহার একটা রড গরম করে আনা হলো। বাহানা করে রূপকথার ছেঁড়া ব্লাউজটা আরেকটু ফেরে আঁচল নামিয়ে দিল। লোহার রড গরম হয়ে আগুনের হলকার মতো লাল টকটকে হয়ে গেছে। তার রূপকথার চামড়ায় ঠেকাতেই ছ্যাঁত করে শব্দ করে নরম চামড়াটা গড়ে গেল। রূপকথা একটু আর্তনাদ করে ওঠে, দাঁতে দাঁত চাপে। এরপরের ছ্যাঁকাটা রূপকথার বুকের স্পর্শকাতর নরম অংশে ঠেকানো হলো। রূপকথা হাসল। লোকে শুধু পলাশের দোষ দেয়। বোকা বাঙালি। কত পলাশ আইন রক্ষাকারী ইউনিফর্ম পরে জীবন কাটাচ্ছে, তার খবর বোকা বাঙালি রাখবে? বারিক কি পলাশ নয়? ভাবনায় পড়ল রূপকথা। বারিক বোধহয় পলাশের চেয়েও খারাপ। পলাশ তো পাগল, পলাশ তো খারাপই। কিন্তু বারিক? রূপকথার বুকের মাংস অনেকখানি ঝলসে গলে গেল। হাতের বাহুতে গর্ত তৈরি হলো মাংস ক্ষয়ে। জ্ঞান হারিয়ে চেয়ারে হেলে পড়ল।
উচিত ছিল মেঝেতে লুটিয়ে পড়া, পড়ল না। হাত পা কাঠের চেয়ারে বাঁধা। বারিক বিরক্ত হলো। এখন আবার হাসপাতালে সরাতে হবে। কাজের কাজ হলো না, কোনো তথ্য দিল না।